দেবগড় গ্রামে জমিদার রঘুবীর সিং তার স্ত্রী সারদা ও দুই মেয়েকে নিয়ে বাস করতেন। বড় মেয়ে নয়না আর ছোট মেয়ে সুমন। সকালবেলা ছিল। নায়না বসে বই পড়ছিল। তখন সারদা স্নেহভরে বললেন, আমার মেয়েটা সত্যিই আমাদের নাম উজ্জ্বল করবে। দেখো কত মন দিয়ে পড়ছে। হ্যাঁ, আমিও তাই মনে করি সারদা। নায়নার মতো মেয়ে সবারই পাওয়া উচিত। বুদ্ধিমান আর ভদ্র। হেই সুমন কোথায়? আর ও পড়াশোনা করছে না কেন? আরে ও তো রান্নাঘরে খাবার বানাচ্ছে। এবারও আবার পরীক্ষায় ফেল করেছে। প্রতিবার একই গল্প। না পড়াশোনায় মন লাগে না কোনো গুণ শিখেছে। ভবিষ্যতে কি হবে ওর? ঠিক তখনই সুমন রান্নাঘর থেকে বেরিয়ে এসে বলল, মা রান্নাঘরের সব কাজ শেষ করেছি। এখন কি আমিও পড়তে বসতে পারি? পড়ে কি বা করবে? যতবারই বসেছ ততবারই তো ফেল করেছ। মা বাবা, এবার আমি পুরো চেষ্টা করব আর পরীক্ষায় ভালো নম্বর আনব। শুধু চেষ্টা করলেই কিছু হয় না। তোমার প্রতিবার পরীক্ষায় ফেল করার জন্য আমাদের সবার সামনে খুব অপমান সহ্য করতে হয়। এবারও যদি ফেল করো তাহলে তোমাকে আমরা বাড়ি থেকে বের করে দেব। এই কথাগুলো সুমনের হৃদয়ে আঘাতের মতো বিঁধে গেল। তার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। পরের দিন দুপুরবেলা নায়না আর সুমন পাশাপাশি হাঁটতে হাঁটতে বাড়ির দিকে ফিরছিল। রাস্তার মোড়ে গ্রামের কয়েকজন মহিলা জল ভরতে ভরতে নিজেদের মধ্যে কথা বলছিল। সুমনকে দেখা মাত্রই তাদের কণ্ঠস্বর নিচু হওয়ার বদলে আরও তীক্ষ্ণ হয়ে উঠল। আরে দেখো, জমিদারের ছোট মেয়ে যাচ্ছে। ওই যে প্রতিবছর পরীক্ষায় ফেল করে। বেচারির পড়াশোনা ওর দ্বারা হবে না। আর কতদিন ঘরে বোঝা হয়ে থাকবে। সুমনের পা আপনা আপনি ধীর হয়ে গেল। মাথা নিচু হয়ে এল। চোখে জল জমে উঠল। দিদি, লোকজন আমার সম্পর্কে এমন কথা কেন বলে? মানুষের কথায় কান দিও না সুমন, চল বাড়ি চলি। কিছুক্ষণ পর দুই বোন হ্যাভেলিতে পৌঁছাল। দরজার ভেতরে পা রাখতেই সুমন একটু স্বস্তির নিঃশ্বাস নিতে চাইল। কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ টিকল না। তোমরা দুজন এসে গেছ? নায়না, তুই গিয়ে হাত মুখ ধুয়ে নে, তারপর খেয়ে নিস। আর তুই আগে রান্নাঘরে গিয়ে সবজি কাট, তারপর উঠোনে ঝাড় দিতে হবে। মা, আমি তো সবে স্কুল থেকে এলাম। একটু বিশ্রাম নিতে দাও, তারপর সব কাজ করে দেব। বিশ্রাম? পড়াশোনাই তো করিস না, এখন কাজ থেকেও ফাঁকি দিচ্ছিস। পড়াশোনা না হোক, অন্তত কাজটা ভালো করে শিখে নে, হলে শ্বশুর বাড়িতেও কি নিজের মা বাবার নাক কাটা করাবি? সন্ধ্যা নেমে এসেছিল। কিছুক্ষণ পরেই রঘুবীর বাজার থেকে ফিরে এলেন। তার হাতে কাপড় ভর্তি ব্যাগ ছিল। নায়না আর সুমন কাছেই দাঁড়িয়েছিল। নায়নার মুখে হালকা কৌতূহল ছিল। আর সুমন চুপচাপ সবকিছু দেখছিল। কোন আসার কথা না বলেই রঘুবীর সিং কিছুক্ষণ পর ঘরের ভেতরে চলে গেলেন। তার পা পড়তেই সারদার মুখে খুশির ঝিলিক ফুটে উঠল। তিনি হাসি মুখে নায়নার হাতে নতুন কাপড় তুলে দিলেন। কিন্তু সুমনের প্রশ্নের সেই হাসি মিলিয়ে গেল। তার জন্য কিছুই আনা হয়নি। শর্ত একটাই, পরীক্ষায় পাশ করতে হবে। ফলাফল ছাড়া এখানে ভালোবাসারও কোন মূল্য নেই। কথাগুলো সুমনের বুকে ভার হয়ে চেপে বসল। রাত গভীর হল। হালি নিস্তব্ধ। সবাই ঘুমিয়ে পড়লেও সুমনের চোখে ঘুম নেই। মেঝেতে বসেই সে বই খুলল। পড়ার জন্য নয়, বরং ভয়ের সঙ্গে লড়াই করার জন্য। ঠিক তখনই নায়না এসে তার পাশে দাঁড়াল। বোনের কণ্ঠে ছিল সান্ত্বনা, বিশ্বাস আর সাহসের স্পর্শ। কিরে সুমন, মেঝেতে বসে আছিস যেমন, খারাপ নাকি? মন খারাপ করিস না। তুই তো জানিস যে মা এমনই। মন খারাপ করেই বা লাভ কি? না দিদি, আমি মন খারাপ করিনি। এমনি বই নিয়ে বসে আছি। পড়ার জন্য চেষ্টা করছি। পরদিন সকাল দুই বোন স্কুলে গেল। রঘুবীর গেলেন নিজের কাজে। পেছনে রইল সারদা আর গ্রামের লোকের কথা। প্রশংসা শুধু নায়নার জন্য। আর নীরব অভিযোগগুলো গিয়ে পড়ল সুমনের কাঁধে। ধীরে ধীরে সারদার মনেও জন্ম নিল এক অদৃশ্য রাগ, যেন সুমনই তার লজ্জার কারণ। কয়েকদিন পর এলো সেই প্রতীক্ষিত দিন। পরীক্ষার ফল। নায়না ভালো নম্বর নিয়ে পাশ করল।
আর সুমনের ভাগ্যে কি লেখা আছে তা জানার অপেক্ষায় থমকে রইল সময়। কিন্তু দুর্ভাগ্য সুমনের পিছু ছাড়ল না। ফলাফল প্রকাশের দিনেই সব শেষ হয়ে গেল। সুমন আবারও অকৃতকার্য হল। দেখলে তো যেটার ভয় ছিল সেটাই হল। কতবার বোঝানো হয়েছে, কিন্তু ও কখনো মন দিয়ে চেষ্টা করল না। এই বাড়ি কোন খেলার জায়গা নয়। একই ছাদের নিচে থেকেও নিজের দিদির কাছ থেকে কিছুই শিখতে পারলি না। চেষ্টা ব্যর্থ মানুষদের সবসময়ই এই অজুহাত। আজ গোটা গ্রামে তুই আমার নাক কেটে দিলি। মা এবার সুমনকে মাফ করে দাও, পরের বার নিশ্চয়ই ভালো করবে। নায়না, তুই মাঝখানে কথা বলবি না, এর জন্য তুইও বদনাম হয়ে যাবি। রঘুবীর সিং কিছুই বললেন না। কিন্তু তার সেই নীরবতা সুমনের জন্য সবচেয়ে বড় শাস্তি হয়ে দাঁড়াল। কিছুক্ষণ পর সারদা দরজার দিকে আঙ্গুল তুলে বললেন, আর কোনো সুযোগ নেই। এই বাড়িতে ব্যর্থ মানুষদের কোনো জায়গা নেই। এখনই বেরিয়ে যাও, আর কখনো ফিরে এসো না। সেই মুহূর্তেই সুমনের পৃথিবী ভেঙে পড়ল। চোখ ভরা জল নিয়ে সে ধীরে ধীরে দরজার দিকে পা বাড়াল। নায়নার শ্বাস আটকে গেল, কিন্তু সেও কিছু বলতে পারল না। নিঃশব্দে হাঁটতে হাঁটতে সুমন পৌঁছে গেল ঘন জঙ্গলে। মনে হল এই নীরব পথটুকুও যেন তার কষ্ট বুঝতে পারছে। আকাশের দিকে তাকিয়ে সে ফিসফিস করে বলল, হে ভগবান, যদি আমার ভাগ্য এমনই ছিল তাহলে আমাকে ওই বাড়িতে জন্ম দিলে কেন? ভুলটা সবসময় আমারই হয় কেন? সেখানে এক বৃদ্ধা মা ঝুঁকে ঝুঁকে কাপড় ধরছিলেন। কাঁপা হাত আর ক্লান্ত মুখ দেখে সুমন থমকে গেল। মা, আপনার বাড়িতে কেউ নেই। আপনার তো খুব কষ্ট হচ্ছে। কি আর করব মা, বুড়ো বয়সে ছেলে বউ বাড়ি থেকে বের করে দিয়েছে। সামান্য কিছু বাসন ধরিয়ে দিয়ে বলেছে যেখানে ইচ্ছা থাকো। এখন নিজের কাপড় নিজেকেই ধুতে মা, হয়। আমার বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। বলেছে ওই বাড়িতে আমার কোনো জায়গা নেই। ধীরে ধীরে সুমন সব কথা বলল। বলতে বলতে তার চোখের জল নিঃশব্দে গড়িয়ে পড়ল। বৃদ্ধা মা নীরবে সব কথা শুনছিলেন। ধীরে ধীরে তার চোখও ভিজে উঠল। মৃদু কণ্ঠে তিনি বললেন, মা বাবার হৃদয় যে এতটা কঠোরও হতে পারে ভাবলেই মন কেঁপে ওঠে। আমার সঙ্গে চলো মা। যতদিন না তোমার নিজের কোনো পথ খুঁজে পাও ততদিন আমার ঘরটাই তোমার ঘর বলে মনে করো। আপনাকে অনেক ধন্যবাদ মা। আপনি যদি আজ না মিলতেনই ঘন জঙ্গলে আমি কোথায় যেতাম কে জানে। দুজনে একসঙ্গে রওনা দিল। পুকুর ছেড়ে তারা এগিয়ে চলল ঘন গাছের ফাঁকে লুকিয়ে থাকা ছোট্ট একটি ঘরের দিকে। উঁচু গাছের মাঝখান দিয়ে যাওয়া সরু পথ তাদের নিয়ে এলো জঙ্গলের ভেতর গড়ে ওঠা এক ক্ষুদ্র কুঁড়ে ঘরে। আয় মা, ঘরটা ছোট, কিন্তু তোর জন্য জায়গা আছে আমার হৃদয়ে। নিশ্চয়ই ক্লান্ত হয়ে পড়েছিস। একটু বিশ্রাম নে, তারপর কিছু খেয়ে সুমনের নিস। চোখ আবারও জলে ভরে উঠল। এই প্রথম কেউ কোন প্রশ্ন না করেই শুধু তার খোঁজ নিয়েছিল। সেই কুঁড়ে ঘরের ভেতর সেই রাতে কোন ভয় ছিল না। ছিল শুধু শান্তি আর নিরাপত্তা। এদিকে সন্ধ্যা ঘনিয়ে এসেছিল। হ্যাবিলির দৌড়গোড়ায় দাঁড়িয়েছিল নায়না। তার চোখ বারবার পথের দিকে ছুটে যাচ্ছিল। প্রতিটি শব্দে সে যেন সুমনের পায়ের আওয়াজ খুঁজছিল। উদ্বিগ্ন কণ্ঠে সে বলল, মা, জানি না সুমান এখন কোথায়। এত সময় হয়ে গেল। শুধু এইটুকু কারণেই তো আপনি ওঠে বাড়ি থেকে বের করে দিলেন। মা, আপনার কি ওর কথা মনে পড়ে না? যে মেয়ে বাড়ির সম্মানের কোনো দাম দেয় না, যে বারবার আমাদের লজ্জায় ফেলে, তার কথা কেনই বা মনে পড়বে আমার? ভুল একবার হয় না, এও না। যে বারবার পড়ে যায় তাকে সামলানোর দায় আমার নয়। যার যাবার ছিল সে চলে গেছে। পরদিন সকালবেলা সারদা লক্ষ্য করলেন গ্রামে অদ্ভুত এক ব্যস্ততা। মানুষজন নিজেদের কাজ ফেলে চৌমাথার দিকে ছুটছে। কৌতূহল বশত সারদাও সেখানে পৌঁছালেন। চৌমাথায় জমেছে বিরাট ভিড়। মাঝখানে দেবগড় রাজ্যের সিপাহীরা দাঁড়িয়ে আছে। আর তাদের সামনে রাজ্যের মন্ত্রী ঘোষণা করছেন, শোনো শোনো, মহারাজার আদেশ, রাজপ্রাসাদে রাজপুত্রের জন্য যোগ্য কন্যা নির্বাচন করা হবে। রাজ্যের সকল যোগ্য কন্যাকে সুযোগ দেওয়া হবে। নির্বাচন হবে পরীক্ষার মাধ্যমে। যে উত্তীর্ণ হবে সেই হবে রাজপুত্রের বধূ। এই ঘোষণা শুনে সারদার মুখ উজ্জ্বল হয়ে উঠল। তার চোখের সামনে ভেসে উঠল নায়নার মুখ।
আমার নায়নায় শিক্ষিত, বুদ্ধিমান, যোগ্যতার পরীক্ষায় সেই সফল হবে। আমার পূর্ণ বিশ্বাস রাজপুত্রের বধূ হবে আমার নায়নায়। কিছুক্ষণের মধ্যেই সেই খবর পৌঁছে গেল বৃদ্ধা মায়ের কানেও। চোখে আলো আর মুখে উচ্ছ্বাস নিয়ে তিনি দ্রুত পায়ে কুঁড়ে ঘরের দিকে ফিরে এলেন। মা, জানিস কি আজ রাজা নিজেই গ্রামে গ্রামে ঢোল বাজিয়ে ঘোষণা করিয়েছেন, আমাদের রাজা রাজপুত্রের জন্য যোগ্য কন্যা খুঁজছেন। তাতে আমাদের কি লাভ, মা? রাজপুত্র তো নিশ্চয়ই কোনো রাজকন্যাকেই বিয়ে করবেন। সুমন, তুমি আমাদের রাজার সম্পর্কে কিছুই জানো না। তিনি খুবই ন্যায়পরায়ণ মানুষ। আর এমনি কেউ রাজপুত্রের স্ত্রী হবে না, একটি পরীক্ষা নেওয়া হবে। যেই সেই পরীক্ষায় জয়ী হবে সেই হবে রাজপুত্রের বধূ। বৃদ্ধা মা যখন পুরো কথাটা সুমনকে বোঝালেন তখন সুমনের মনে হল এমন সুযোগ তার মতো মানুষের জন্য নয়। কিন্তু বৃদ্ধা মায়ের বিশ্বাস কথার থেকেও অনেক গভীর ছিল। আসন্ন পরীক্ষায় ভাগ্য নয়, যোগ্যতায় সবকিছু নির্ধারণ করবে। অন্যদিকে সারদার মুখে উত্তেজনা আর হালকা অস্থিরতা স্পষ্ট হয়ে উঠেছিল। দেরি না করে তিনি রঘুবীরকে সব কথা জানালেন। রাজার লোকেরা পুরো গ্রামের ঢোল পিটিয়ে ঘোষণা করছে, রাজপুত্রের জন্য যোগ্য কন্যা খোঁজা হচ্ছে। এমন এক পরীক্ষা হবে যেখানে বুদ্ধি আর দক্ষতার বিচার করা হবে। আর আমার মনে হয় আমাদের নায়নার চেয়ে ভালো মেয়ে এই গ্রামে আর কেউ নেই। হ্যাঁ সারদা, তোমার কথা ঠিক। নায়নার মতো পড়াশোনা জানা আর বুদ্ধিমান মেয়ে গোটা গ্রামেই নেই। ভাগ্য যদি সহায় হয় তাহলে আমাদের মেয়ের জীবনই বদলে যেতে পারে। আর যদি তা হয় তাহলে এই হালি আর আমাদের নাম সব আরও উঁচুতে উঠে যাবে। এদিকে রাজপ্রাসাদের এক শান্ত কক্ষে রাজা গম্ভীর মুখে বসে আছেন। তার সামনে মন্ত্রীরা দাঁড়িয়ে, চারদিকে যেন কোন বড় সিদ্ধান্তের নীরব আভাস। রাজা ধীর কণ্ঠে বললেন, মন্ত্রীজি, যে দায়িত্ব আপনাকে দিয়েছিলাম তা কি ঠিকমতো সম্পন্ন হয়েছে? হ্যাঁ মহারাজ, আপনার ইচ্ছামতোই সব হয়েছে। সারা রাজ্যে খবর পৌঁছে দেওয়া হয়েছে। এখন শুধু একটু অপেক্ষা। খুব শীঘ্রই আমরা আমাদের রাজ্যের জন্য এক যোগ্য রানী পেতে চলেছি। হ্যাঁ, রাজপুত্রের সঙ্গেও এই বিষয়ে কথা বলতে হবে। এখনও ওকে কিছু জানানো হয়নি। তবে আমার বিশ্বাস আমার সিদ্ধান্তের সঙ্গে সে দ্বিমত পোষণ করবে না। আপনি ঠিকই বলেছেন মহারাজ, আমারও তাই মনে হয়। আমি এখনই রাজপুত্রকে ডেকে আনছি। পিতাজি, আপনি আমাকে এত তাড়াতাড়ি ডেকেছেন। সব ঠিক তো? আপনার শরীর ভালো তো? হ্যাঁ বাছা, শরীর আর আগের মতো নেই। যেমন কাঠকে ধীরে ধীরে ওই পোকা ভেতর থেকে খেয়ে ফেলে, তেমনি বার্ধক্য শরীরকে দুর্বল করে দেয়। তাই তোমার আর রাজ্যের ভবিষ্যতের জন্য কিছু সিদ্ধান্ত নেওয়া জরুরি। পিতাজি, আপনার মতো সৎ রাজা শুধু আমাদের নয়, পুরো রাজ্যের জন্যই আশীর্বাদ। কিন্তু আমি চিরদিন থাকব না পুত্র। তাই এখনই তোমার হাতে শাসনের দায়িত্ব তুলে দিতে চাই। আর তোমার বিবাহের জন্য কন্যা খোঁজার কাজ শুরু হয়ে গেছে। আপনি আমার পিতা। আপনি যে সিদ্ধান্তই নেবেন সেটাই আমার জন্য সঠিক হবে। আপনার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে। তাহলে সব ঠিকই রইল। এখন শুধু একজন যোগ্য কন্যা নির্বাচন বাকি। সেটাও শীঘ্রই হয়ে যাবে। তুমি আমার পাশেই থেকো পুত্র। সেই দিন রাজপ্রাসাদের বিশাল প্রাঙ্গণে ছিল এক বিশেষ ব্যস্ততা। দূর দূরান্ত থেকে আসা অসংখ্য কন্যা সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল। সাজগোজে ঝলমলে চোখে স্বপ্নের আলো। একপাশে সাধারণ পোশাকে দাঁড়িয়েছিল সুমন বৃদ্ধা মায়ের সঙ্গে। সাধারণ রূপের আড়ালেও তার চোখে ছিল আশার দীপ্তি। হঠাৎই তার চোখ পড়ল নায়নার দিকে। সারদার পাশে দাঁড়িয়ে অলঙ্কারে সজ্জিত, আত্মবিশ্বাসে ভরা। এই বীজগুলো তোমরা টবে রোপণ করবে। যার বীজ থেকে গাছ জন্মাবে সেই হবে এই রাজ্যের ভবিষ্যৎ রানী। এখন তোমরা যেতে পারো। সুমন কুঁড়েঘরে ফিরে এসে একটি টবে সেই বীজ রোপণ করল। তার মনে চলছিল নানা প্রশ্নের ঢেউ। মা, গাছ হবে কি হবে না তা আমাদের হাতে নেই। আমাদের কাজ শুধু সততার সঙ্গে বীজ বোনা। মন যদি পরিষ্কার হয় তবে খালি টবও সাক্ষী হয়ে ওঠে। অন্যদিকে হাবেলের বড় উঠোনে নয়না রাজা দেওয়া বীজটি নতুন মাটির টবে রোপণ করছিল। সারদা তার পাশে বসেছিলেন। পরদিন ভোরে সারদা আর নায়না দুজনেই উঠোনে রাখা টবটির কাছে এসে দাঁড়াল। সারদা নিচু হয়ে মাটির দিকে তাকালেন। এখনও সেখানে কোন সবুজ চিহ্ন নেই। এতক্ষণে তো কিছু একটা বের হওয়ার কথা।
এই বীজটা কোথাও খারাপ তো নয়। মা আমরা তো গতকালই বীজ লাগিয়েছি, একটু সময় তো দিতে হবে। রাত ঘনিয়ে এল। ঘরে সবাই ঘুমিয়ে পড়েছে। নির্বে সারদা বাইরে বেরিয়ে এলেন। তার হাতে ছিল একটি ছোট গোলাপ গাছ। চারপাশে তাকিয়ে তিনি টবটির পাশে বসে পড়লেন। নায়নার ভবিষ্যৎ আমি এভাবে মাটির ফর্সায় ছেড়ে দিতে পারি না। এই টবে গাছ উঠবেই। পরদিন রাজদরবারের সব কন্যা নিজেদের টব হাতে নিয়ে উপস্থিত হল। অধিকাংশ টবেই সবুজে ভরা গাছ দুলছে। পেছনে দাঁড়িয়ে আছে গর্বিত মা। নায়না ছিল সামনের সারিতে। তার টবে ফুটে উঠেছে এক স্বাস্থ্যবান গোলাপ গাছ। দরবারের একপাশে দাঁড়িয়েছিল সুমন। তার টবে পড়েছিল নিঃসঙ্গ শুকনো মাটি। মাথা নিচু করে সে নীরবে দাঁড়িয়ে রইল। তুমি মিথ্যা কথা বলছ। আমি যে বীজগুলো দিয়েছি সেগুলো ছিল সেদ্ধ করা মৃত বীজ। তাহলে এগুলো থেকে চারা জন্মালো কিভাবে? এখানে একমাত্র সুমনের টবেই কোনো গাছ নেই, সে বাকি সবাই মিথ্যা কথা বলছ। এই রাজ্যের রানী হওয়ার যোগ্যতা শুধু একজনেরই আছে, সে হল সুমন। তারপর রাজদরবারে তাদের বিয়ে দিয়ে দেওয়া হয়। সব তো শেষ। ভিডিও শেষ হয়ে গেল। কিন্তু দেখো তোমরা এখনো লাইকই করোনি। তাড়াতাড়ি লাইক কর আর কমেন্টে তোমার সুন্দর নামটি লিখে যাও। দেখি কার নাম বেশি সুন্দর।